সারাদিন এত হেসে গেলে দিনটা যাবে, কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে চিড়ে চিড়ে খায়। সারাদিন এত হেসে গেলে দিনটা যাবে, কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে চিড়ে চিড়ে খায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আপনাদের মন ভালো করার জন্য আপনাদেরকে আরও কিছু নতুন নতুন গল্প শোনাব। জীবনের বাস্তব ঘটনা, কষ্টের গল্প, হতাশার গল্প। গল্প শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না, চোখ দিয়ে টপ টপ করে পানি বের হবে। এমন ঘটনাও মানুষের জীবনে ঘটে। আসসালামু আলাইকুম, আমার নাম মেঘলা, আমার দেশের বাড়ি টাঙ্গাইল। আমি আজকে আমার জীবনের কিছু কথা নিয়ে এসেছি আপনাদের মাঝে, যা সারা বিশ্বকে জানাতে চাই। কেন জানাতে চাই জানেন? কোনো নারী যেন কখনো আমার মতো এরকম সর্বনাশ না হয়। এজন্যই আমি সারা বিশ্বকে, সারা পৃথিবীর মানুষের সামনে আমি এই গল্পটি তুলে ধরতেছি। যদি আপনারা বলেন কেন এই মেয়েটা এই কথা বলল, সারা বিশ্বকে জানাচ্ছে, আমি বলবো কেন জানাচ্ছি জানেন? এই কারণেই জানাচ্ছি, কখনো কোনো চাচা তার ভাতিজিকে যেন এমনটা না করে। কেননা চাচারা হলো বাবার মতো। কেউ কি নিজের সন্তানের এত বড় ক্ষতি করে? তাহলে কোন সন্তান তার বাবাকে বিশ্বাস করবে? এই কারণেই সেই সব চাচাদের উদ্দেশ্যে বলতেছি আমি আমার জীবনে কিছু বাস্তবতা, আমার জীবনে কিছু সত্য ঘটনা, সত্য কাহিনী, সত্য কথা আপনাদেরকে বলছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, এমন চাচা যেন কারো কপালে না জুটে, যে চাচা বাস্তির এত বড় ক্ষতি করতে পারে, যে চাচারা বাস্তির এত বড় সর্বনাশ করতে পারে। এরকম চাচা যেন আর কারো না হয়, আর কোনো মেয়ের কপালে না জুটে। অনেকটাই সুখে ছিলাম, ফ্যামিলি, মা বাবা ভাই বোন, মায়ের সঙ্গে, চাচা চাচির সঙ্গে, দাদা দাদি, সবার সঙ্গে অনেক ভালো ছিলাম। অনেক আদরের মেয়ে ছিলাম আমি, চাচাদের আদরের মেয়ে ছিলাম, দাদা দাদুর আদরের মেয়ে ছিলাম। সবাই আমাকে অনেক আদর করত, ভালোই ছিলাম। আমি ক্লাস 9-এ পড়াশোনা করি। প্রায় চাচা আমাকে নিতে আসতো, আমাকে স্কুলে টাকা দিয়ে যেত, বিভিন্ন ধরনের খাবার কিনে দিত, কিংবা কোনো কিছু খেতে চাইলে আমার পছন্দের জিনিস কিনে দিত। অনেকটাই আদরের ছিলাম আমি, কিন্তু কখনো বুঝতে পারিনি যে এত আদরের কারণটা কি। কখনো বুঝতে পারিনি। কিভাবে বুঝবো বলেন? চাচা তো বাবার মতোই। বাবার কাছে মেয়ে যদি কোনো আবদার করে, অবশ্যই তা পূরণ করার চেষ্টা করে এবং সম্ভব হলে পূরণ করে। ঠিক সেরকমই আমার চাচাকেও আমি আমার বাবার মতোই ভাবতাম, যে আমার একটা চাচ্চু আমার বাবা, আর আরেকজন তো আমার বাবা আছেই। চাচ্চুও আমার বাবা, বাবা তো বাবাই, চাচ্চু তো চাচ্চুই। বাবা তো আর চাচার মতো হয় না, আর চাচ্চু বাবার মতো হয় না। যখন আমি যেখানেই যেতে চাইতাম, চাচ্চু আমাকে নিয়ে যেত। যেটা খেতে চাইতাম, চাচ্চুকে বলতাম যে চাচ্চু আমি এটা খাবো, চাচ্চু এনে দিত। যত রাত্রি হোক, চাচ্চু বাহির থেকে এসে আমার সঙ্গে দেখা করত, আমাকে আম্মু বলে কপালে চুমু দিত। খুব ভালোবাসতো চাচ্চু আমাকে, খুব। অনেকটাই সুখে ছিলাম আমি। কিন্তু এমন এক দিন আসে, এমন এক পরিস্থিতি আসে, যার কারণে চাচ্চু হয় আমার পথের কাঁটা এবং শত্রু। কী কারণ জানেন? একদিন আমি চাচ্চুকে বলি, চাচ্চু আমার না ভালো লাগতেছে না জানো, আমার না দূরে কোথাও ঘুরতে ইচ্ছা হচ্ছে, তুমি নিয়ে যাবা আমাকে? তখন চাচ্চু বলে, তুমি দূরে ঘুরতে যাবা? আমি তখন বলি, হ্যাঁ চাচ্চু আমি যাব, আমাকে নিয়ে যাবা? তখন চাচ্চু আমাকে বলে, হ্যাঁ নিয়ে যাব না কেন?
তুমি আমার কাছে আবদার করছো, আমি আবার নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব। পরে চাচ্চু আমাকে বলে, তোমাকে একটা কথা বলবো আমি, তুমি রাখবা? চাচ্চুকে বলি, কি চাচ্চু, কি বলবা বলো। চাচ্চু আমাকে বলে, আচ্ছা পরে বলমনে, পরে কোনো এক সময়। এভাবেই একদিন আমরা ঘুরতে যাই। আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে 3 দিনের জন্য অনেক দূরে ঘুরতে যাই। কেন, অনেক আদরের ছিলাম তো। বাবা মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও সাবধানে যেও, সাবধানে থেকো। আর চাচুকেও তখন বলে, তোমার ভাতিজিকে একটু সাবধানে রেখো, অত দুষ্টামি একটু বেশি করে, তুমি তাকে চোখে চোখে রাখো। তখন চাচু বলে, তুমি চিন্তা করো না ভাবি, আমি ওকে সাবধানেই রাখবো। এরপর 3 দিনের জন্য আমরা ঘুরতে চলে যাই রাঙ্গামাটিতে। সেখানে চাচ্চু আমার সাথে যা করলো, আমি কখনোই ভাবতে পারিনি যে এটা আমার চাচ্চু নাকি অন্য কেউ। না জানি কোনো হিংস্র বাঘের মুখে পড়ছি, এরকম মনে হয়েছিল আমার। ঘোরা শেষে, সারাদিন ঘোরার পর বিকেলবেলা চাচুকে বললাম, আমরা কোথায় ঘুমাবো? তুমি চিন্তা করো না মামুনি, আমরা হোটেলে ঘুমাবো। তখন চাচ্চু হোটেলে একটা রুমে বুকিং করে। তখন রুম বুকিং করার পর তখন আমি চাচ্চুকে বললাম, চাচ্চু আমরা এক রুমে আমরা কিভাবে ঘুমাবো? তখন চাচ্চু বলে, তুমি খাটে শুও, আমি নিচে শুই। একথা বলে আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর প্রায় ঘুমিয়ে পর্ব একরকম অবস্থা, হাত দিয়ে দেখি চাচ্চু আমার পাশে। চাচ্চু তো বাবার মতোই। তখন আমি আর কিছু বলি নাই, কিছু বলিনি এবং কিছু মনেও করিনি। শুধু বললাম, চাচ্চু তুমি আমার সঙ্গে ঘুমাবা? চাচ্চু বলে, হ্যাঁ আম্মু, আমি তোমার সঙ্গেই ঘুমাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একসঙ্গেই ঘুমাবো। এই কথা বলে রাত 2টা 2:30টার দিকে চাচ্চু আমার গায়ে হাত দেয়। গায়ে হাত দেওয়া মাত্রই আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চাচ্চুকে বলি, চাচ্চু তুমি কি করতেছো? চাচ্চু আমাকে বলে, একটা পোকা পড়ছিল তো তাই, তুমি ঘুমাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমাও। একথা বলে সেদিন রাতে আর কিছু হলো না। চাচ্চু একটু ভয় পেয়ে গেছিল মনে হয়, এজন্যই আর কিছু বলল না, ঘুমিয়ে পড়ল। পরের দিন সারাদিন অনেক মজা করলাম, আনন্দ করলাম। আম্মুর সঙ্গে কথা বললাম, আব্বুর সঙ্গে কথা বললাম, ছোট ভাইয়ের সঙ্গে, ফ্যামিলির সবার সঙ্গে কথা বললাম। কিন্তু রাতের বেলা কখনো ভাবিনি সারাদিনে তো হেসে খেলে দিনটা যাবে, কিন্তু এই রাতটা এমনই একটা রাত, মনে হয় কোনো হিংস্র বাঘের মুখে কোনো হরিণ বা যে কোনো প্রাণী পড়ছে ক্ষুধার্ত বাঘের সামনে, যাকে চিড়ে চিড়ে খায়। তেমনি ক্ষুধার্ত একটা বাঘ, সেরকমটাই ছিলাম আমি। চাচ্চুর খাবার, চাচ্চু সেদিন যেটা করলো, রাতে খাওয়া দাওয়া করার পর যখন ঘুমাতে যাব, চাচ্চু একটা ড্রেস এনে বলে, তুমি আজকে এটা পরে ঘুমাও। পরে বললাম, আচ্ছা ঠিক আছে। পরে এটা আমি পরলাম, পরে শুয়েছি। শোয়ার কিছুক্ষণ পর চাচ্চু আমাকে বলল, আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবা বলো? আমি বললাম, হ্যাঁ চাচ্চু, তুমি বলবে আর আমি রাখবো না? বলো কি কথা, তুমি কোনো দিন কাউকে বলবে না তো? আমি বললাম, আচ্ছা বলবো না, বলো কি কথা বলবে। তুমি এরকম কথা বলতে পারো চাচ্চু, আমি কাউকে বলবো না, আম্মুকেও বলবো না, আব্বুকেও বলবো না। চাচ্চু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আমি কি করি। পরে আমার সঙ্গে যা করলো, আমি চাচ্চুকে বললাম, চাচ্চু তুমি এটা আমার সঙ্গে করো না, তুমি তো আমার চাচ্চু, আমি তো তোমার মেয়ের মতো, তুমি আমার সঙ্গে এমনটা কেন করতেছে চাচ্চু? চাচ্চু আমাকে বলে, একদম কোনো কথা বলবো না, কথা বললে একদম মেরে ফেলবো তোকে, আর তুই যদি বাইরের কাউকে এগুলো বলিস তাহলে তোর খবর আছে। তখন আমি অনেক ভয় পাই এবং আমার অনেক কষ্ট হয়। সেদিন মনে হয়েছিল আমি মনে হয় আর কখনোই বাবা মার মুখটা দেখতে পারবো না, এমনটি মনে হয়েছিল। আমি মনে হয় আর বাঁচবই না, আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। কিন্তু ক্ষুধা থালা আমার মরণ লেখেনি,
আসলেও কি জানেন, মানুষ যখন কষ্টে থাকে তখন কেউ মরে না, ক্ষুধা থালা তখন তাকে নেয় না। সেরকমই আমার পরিস্থিতি হয়েছিল। আমি একটা হিংস্র বাঘের সামনে, বাঘের মুখে আমি পড়েছিলাম। চাচ্চু দ্বিতীয় দিন যা করেছিল আমার সঙ্গে, ঠিক তৃতীয় দিনও একই রকম করলো। পরে বাসায় আসি, আসার পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আম্মু বলে, এত অসুস্থ, কারণটা কি? আমি বুঝলাম না। মা, তুমি আমারে বলো, তোমার কি হয়েছে? পরে মাকে আমি সব কথা বুঝিয়ে বলি, মা আমি আর চাচুর সঙ্গে কোথাও যাব না। মা বলে, কেন মা, কি হয়েছে তোর? তুই আমাকে বল। সব ঘটনা খুলে বলার পর মা আমার অজরে কান্না করে। কি করবি বল? তখন তো আমার কিচ্ছু করার ছিল না। বাবাকে বিষয়টা জানাবে জানাবে করে জানায় না। কিছুদিন পর খুব অসুস্থ হয়ে যায় আমি। তখন বাবাকে বিষয়টা জানায় আম্মু। জানানোর পর ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। আমাদের ফ্যামিলিতে অনেক বড় ঝগড়া হয়। চাচুদের সাথে বর্তমানে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু কি এমন অন্যায় করছিলাম আমার চাচুর সাথে? আমার মনে এই প্রশ্নটা আজও জাগে। একটা ছেলেকে আমি বেশ ভালোবাসতাম। ছেলেটার বাড়ি দিনাজপুরে, আমার বাড়ি রংপুরে। তো ছেলেটার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। ছেলেটার সাথে ফেসবুকে পরিচয়। তো এভাবে ফেসবুকে থেকে ইমো, হোয়াটসঅ্যাপ, তো ছেলেটাকে আমি একসময় সব কিছু দিয়ে দিই, অনেক কথা বলি। তো এরকম কথা বলতে বলতে বন্ধু হয়ে যায়। বন্ধু থেকে আস্তে আস্তে ভালোবাসা, ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমি যে ছেলেটাকে ভালোবাসতাম তাকে কখনো হয়তো আমি দেখিনি। তাকে মাঝে মাঝে দেখতাম ভিডিও কলে। আমি যেমন ছেলেটাকে ভালোবাসতাম, ঠিক তেমনি ছেলেটাও আমাকে খুব ভালোবাসত। তো একদিন এভাবে চলতে থাকার পর হঠাৎ ভাবলাম যে ছেলেটার সঙ্গে দেখা করে, তো বললাম, তুমি কি আমাদের রংপুরে আসবা? তো ছেলেটি বলল, কেন আসবো? তো আমি তোমাকে একটু বাস্তবে দেখতে চাই। তো পরে ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে রওনা দিব। তো ছেলেটা পরের দিন আসলো। তো ছেলেটা আসলো, আমিও গেলাম তার সাথে দেখা করতে। তো দুজন প্রথমে একটা রেস্টুরেন্টে গেলাম কিছু খেতে। খাওয়া দাওয়ার পর তাও সে আমাকে দেখলো, আমি তাকে দেখলাম, কিছুক্ষণ গল্প গুজব করলাম। তো সে আমাকে একটা কথাই বলছে যে, দেখো আমি তোমাকে না দেখে ভালোবেসেছি। তোমাকে দেখার পর যে আমার মুভমেন্ট চেঞ্জ হবে এরকম কিছুই নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এরপর অনেক গল্প গুজব করলাম। সেদিন আমাদের মাঝে কিছুই হয়নি। ছেলেটা তারপর ছেলের বাসায় চলে গেল, আমিও আমার বাসায় ফিরে আসলাম। তারপর থেকে সে আমাকে দেখলো, আমিও তাকে দেখলাম। এই দেখা দেখির পর থেকে তার প্রতি যেন আরো ভালোবাসা বেড়েই গেল। তো এই মতে আমরা সারা দিন কথা বলে, ও আমাকে একটা সেকেন্ডের জন্য কথা না বলতে বা ফোন কাটতে দেয় না। আমি যদি বাথরুমেও যাই তো ও আমাকে বলে, ফোনটা লাইনে রাখা তারপর তুমি বাথরুমে যাও। তো এভাবে চলতে চলতে হঠাৎ একদিন ও আমাকে বলল, তুমি তোমার বুকের ওড়নাটা সরাও। তো আমি বললাম, কেন? ওড়না সরানো দরকার কি? এভাবে তো ভালো। তো আমাকে বলতেছে, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না? আমি বললাম, হ্যাঁ তোমাকে অনেক ভালোবাসি। তো এত আপত্তি করতেছো কেন? যদি সত্যি সত্যি ভালোই বাসতো তাহলে আমার কথার সাথে সাথে ওড়নাটা সরিয়ে ফেলতো। তারপর এক কথায় দুই কথায় ও আমাকে বলল, তোমার জামাটা খোলো না। তাই বলে কি আমি তোমার জন্য এই মতে জামা খুলবো?
যা হবে তা বিয়ের পরে হবে। আমি তো তোমাকে এখন বলছি না যে তুমি আমার সাথে বেশি রাত কাটাও, তোমার সব কিছু আমাকে দাও। একটু খুললে তো কোনো অসুবিধা নাই, একটু খোলো না, শুধু একটু দেখবো তোমাকে। তো এক কথা দুই কথা অনেক রাগারাগি হলো। রাগারাগি হওয়ার পর ও আমাকে ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার পর মেসেজ দিয়ে বলল, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমার সঙ্গে এমনটা করতে পারতে না। যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসতে তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হতা। তো আমি গল্পটা এই জন্যই শেয়ার করছি, তো গল্পটা আপনাদেরকে যদি বলি, তো গল্পটা এর জন্যই বলছি যে আপনারা আমার এই গল্পটা থেকে কিছুটা মজা নিলেন, আর আমিও কীভাবে স্বামীর বন্ধু থেকে সুখ পেলাম। তো এই গল্পটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই গল্পটি ধৈর্য এবং মনোযোগ সহকারে গল্পটি দেখবেন এবং শুনবেন। তো আমার নাম ফারিয়া। তো আমার বাড়ি নরসিংদী। তো নরসিংদীতেই আমার বিয়ে হয়েছিল। তো আমার স্বামী বেকার থাকার কারণে আমাকে চাকরি করতে হয়। তো আমিও ভাবলাম কি আর করব, যেহেতু শিক্ষিত একটা চাকরি করি তাহলে দুজনেই ভালো থাকতে পারবো। তারপরে এখানেই চাকরি নিলাম। তো চাকরি করতেই থাকি। তো চাকরি শুরু করলাম, নিয়মিত অফিসে যাই এবং আসি। তো আমার জীবনে এই ঘটনাটি হয়েছিল 24/10/22 তারিখে। তো সেদিন চিত্রাঙ্গনের প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছিল, সেটা আপনারা সবাই জানেন। তো ঠিক 10টার দিক দিয়ে আমি অফিসে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টিতে আমি পুরোই ভিজে গিয়েছিলাম। তো বৃষ্টিতে তখন ভিজে গিয়েছি, তো কীভাবে আর অফিসে যাব? অফিসে তো আর কাপড় চোপড় চেঞ্জ করার মতো কোনো ব্যবস্থা নেই। তো অফিসে ফোন দিয়ে বললাম যে বৃষ্টির মধ্যে আমি ভিজে গেছি, আজকে আর অফিসে আসতে পারবো না। তারপর অটোতে বসে চিন্তা ভাবনা করলাম যে এখন এত বৃষ্টি, ঝড় শুরু হয়ে গেছে, তো কিভাবে বাড়িতে যাব? তো পাশেই ছিল এক বন্ধুর বাড়ি। তো বন্ধু আমার নয়, বলতে গেলে স্বামীর বন্ধুর বাড়ি। তো আমি সেদিন ওই বাড়িতে গিয়ে উঠলাম, যেহেতু কাছাকাছি ছিল বাড়িটা। তো বাড়ির ভেতরে যখন গিয়ে প্রবেশ করি, দেখে আমার স্বামীর বন্ধু ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। বৃষ্টির দিন কি আর করা, ঘুমিয়ে তো থাকা, তো সে ঘুমিয়ে আছে। তো আমি বাড়ির ভেতরে গিয়ে দেখলাম বাড়িতে আর কেউ নেই। তো আমিও ভেজা কাপড়ে কতক্ষণ থাকবো। তো আমিও আমার স্বামীর বন্ধুর বইয়ের আলনা থেকে একটা কাপড় নিলাম, তারপর সেই কাপড়টা পরিধান করে শরীর মুছতে লাগলাম। তেমন সময় আমার স্বামীর বন্ধু যেই ঘরে শুয়েছিল সেই ঘরে এসে বসলাম। তো তাদের একটা মাত্রই ঘর, যার কোনো রুম নাই যে গিয়ে বসবো। তো যখন আমি আমার চুল মুছতে মুছতে খাটের উপর এসে বসলাম, তখন আমার স্বামীর বন্ধু তার বউ মনে করে আমাকে জড়িয়ে ধরছে আর বলছে, তুমি না কালকে চলে গেছিলা, এখন আবার ফিরে আসলাম। তো সে ঘুমের ঘরে ঘুমে অবস্থিত। তো আমি আর কোনো সারা শব্দ করছিলাম না। তো এর মধ্যে দিয়ে সে অনেক কথা বলছে, কিন্তু কি আর বলবো, আমি কথা বলা শুরু করার আগে সে আমাকে চুপ করে থামিয়ে দেয়। তো এরপর সে আমাকে এক পর্যায়ে তার বুকের উপর নিয়ে জড়িয়ে ধরলো, অনেক আদর করতে লাগলো। তো এক পর্যায়ে সে আমাকে অনুমুক্ত করে ফেললো।